এক্সাইটমেন্টটা হবে না। আমরা ওই 10-12 বছরের স্মার্ট ভ্যালুর ইতিহাসে আমরা এরকম প্রচুর জনকে দেখেছি, ফাটিয়ে দেবো, চুটিয়ে দেবো, তোড় দেবে, ফোড় দেবে, এ করেঙ্গা ও করেঙ্গা, দুদিন পর দেখেছি সব হয়ে যায়, হয়ে গেছে। কিসের জন্য এই প্রবলেমটাটা হয়? কারণ শুধু জোশ এক্সাইটমেন্ট দিয়ে যে কোনো কিছু কাজ করতে গেলে, দুদিন আগে তোমরা হয়তো দেখেছো একটা ছেলে খুব মানে খুব ভাইরাল হয়েছে, ওই যে বিরাট কোহলির পায়ে বোধহয় প্রণাম করতে গিয়েছিল, তো তাতে খুব ভাইরাল হয়েছে। এই ছেলেটা হচ্ছে বিরাট কোহলির ফ্যান। এর মধ্যে কি আছে? শুধু ইমোশন আছে। আর যার পায়ে প্রণাম করতে গেছিল সে হচ্ছে বিরাট কোহলি, যার কাছে প্রফেশনালিজম আছে। ও কারোর পায়ে প্রণাম করতে যায়নি, কিন্তু ও কোনটা করেছে? ওর ইমোশনটাকেও ক্রিকেটে কাজে লাগিয়েছে। কি না, আমাকে একজন ভালো ক্রিকেটার হতে হবে, আমাকে ইন্ডিয়ার 1 নম্বর ক্রিকেটার হতে হবে, আমাকে ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার হতে হবে। সুতরাং আমি ইমোশনটাকে কোথায় ডাইরেকশন দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে তোমার সাকসেসটা কোন জায়গায় রয়েছে। এই কারণের জন্য আমাদের যেটাকে করতে হবে, জোশ এক্সাইটমেন্ট কি তাহলে দরকার নেই? অবভিয়াসলি দরকার আছে জোশ এক্সাইটমেন্ট, কিন্তু আমি সেটাকে কোথায় কাজে লাগাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। কারণ জীবনে কিছু করতে গেলে দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে যে তোমার উইল পাওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে স্কিল। একটা হচ্ছে উইল পাওয়ার মানে ইচ্ছা দরকার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটাকে রয়েছে স্কিল। আজকে অনেক ছেলেমেয়েরা যে জিনিসটাকে ভুল হয়, তারা প্রচন্ড এক্সাইটমেন্টের সঙ্গে অনেক জোশের সঙ্গে তারা ইনভাইট করতে যায়, ফলো আপ করতে যায়, 2-4টে যখন নেগেটিভ খেয়ে যায় তারপরে তাদের পুরো হাওয়া বেরিয়ে যায়। 4 নম্বর কেসটাকে তারা করতে পারে না। কেন হয় না? তার কারণটা হচ্ছে তাদের রেজাল্ট, সে তো গিয়েছিল, বাট তারপরে তো যখন 2-4টে, কারণ একটা বেসিক জিনিসকে মাথায় রাখবে, ইমোশন হচ্ছে খুব ক্ষণিকের জিনিস। আজকে দেখবে যে জিনিসটাকে ভালো লাগছে, এই যে শার্টটাকে আজকে যেটা আমার ভালো লাগছে, কালকে কিন্তু এই শার্টটাকে ভালো লাগবে না। এই স্বর্ণ, যে জিনিসটাকে আমার আজকে ভালো লাগছে সেটাকে কালকে ভালো নাও লাগতে পারে, যে জিনিসটাকে আজকে আমার খারাপ লাগছে সেটাকে কালকে ভালো লাগতেও পারে। এই স্বর্ণ, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আমাদের কিসের উপরেতে? এটা হচ্ছে আমাদের ইমোশনের উপর ডিপেন্ড করে। আজকে একটা নতুন জামার উপরে যদি কেউ একটুখানি পা দিয়ে দেয় না, বা যদি কেউ একটা অন্য কিছু দিয়ে দেয়, আমরা তার অবস্থা পুরো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিই। এই স্বর্ণ, অথচ ওই জামাটায় কিছুদিন পর যখন ওই জামাটা থেকে ইমোশন চলে যায়, তখন ওই জামাটাকে দিয়ে আমরা দেখি যে সেটাতে ঘর মোছার কাজ করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে? কেন এটাকে হয়? তার কারণ হচ্ছে কি ওই জামাটার প্রতি ইমোশনটা তার চলে গেছে। এবার যে কোনো কিছু ইমোশনালি যদি আমি কোনো সিদ্ধান্ত নিই, তাহলে বড় সাকসেস আমি মারতে পারবো না। কেন মারতে পারবো না সেই প্রসঙ্গে নিয়ে আসি, যে যদি আমাদেরকে বড় সাকসেসফুল হতে হয় তাহলে আমাদেরকে প্রফেশনালিজম হতে হবে। কারণ ইমোশনাল একটা লোকের সঙ্গে প্রফেশনাল লোকের মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে। আমরা জানতে চাইবো যে সেই পার্থক্যগুলো কি কি আছে, কিভাবে আমরা স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হতে চাই, আমরা জানবো সেগুলোকে। তো সেগুলোকে করতে গেলে প্রথম যে জিনিসটাকে দরকার রয়েছে সেটা হচ্ছে যে আমাকে আমার মাইন্ডসেটটাকে করতে হবে। কারণ আমাদের সাকসেস দাঁড়িয়ে থাকে তোমার মাইন্ডসেটটা তুমি কোন লেভেলের করে রয়েছে, তোমার মাইন্ডসেট। কারণ স্মার্ট ভ্যালু আজকে 1,500 টাকা ইনকাম দিচ্ছে, স্মার্ট ভ্যালু একটা ছেলেকে 1.5 লক্ষ টাকা ইনকাম দিচ্ছে কি দিচ্ছে? প্রশ্নটা হচ্ছে কেন একটা ছেলেকে 1,500 দিচ্ছে, কেন একজনকে 1.5 লক্ষ দিচ্ছে? একই সিস্টেম থেকে, একই সিস্টেম, একই মার্কেট, সব কিছু এক, তারপরেতেও রেজাল্ট এরকম আলাদা আলাদা কেন হচ্ছে? কারণ হচ্ছে মাইন্ডসেটের জন্য। একজন যদি টার্গেট করে রাখে একটা আমি সুপার স্মার্ট হবো, তাহলে সে যখন সুপার স্মার্ট হচ্ছে সে ভাবছে আমি দুনিয়া জিতে নিয়েছি, ইয়ে স্বর্ণ। বাট যদি তার টার্গেট থাকে ডায়মন্ড, তাহলে সে কি করছে? সে দেখছে সুপার স্মার্ট, এটা মানে আমার একটা স্টেপ, আমাকে এখনো অনেক কিছু এগোতে হবে, ইয়ে স্বর্ণ। যখন কেউ টার্গেট করছে যে স্মার্ট ভ্যালু থেকে আমি একটা 1,500 টাকার চেক পেয়ে যাওয়া মানে বিশাল কিছু, তার মানে সে 1,500 টাকার চেকের জন্য নিজেকে প্রিপারেশন দিচ্ছে। যখন সে ভাবছে যে না আমাকে স্মার্ট ভ্যালুতে আরো অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করতে হবে, তখন সে বড়টার জন্য তৈরি করবে, ইয়ে স্বর্ণ। তাহলে সবটা ডিপেন্ড করছে কিসের উপরেতে? সবটা ডিপেন্ড করছে আমার মাইন্ডসেটের উপরেতে। আজকে আমার যদি মাইন্ডসেট থাকে একটা 1,500-এর চেক পাওয়া, তাহলে আমার টার্গেট কি থাকবে? 300 মাইলস, যে যা হোক করে যেভাবে হোক 300 মাইলস করে 3টে লোককে জয়েন করাবো, 1,500 টাকার চেক পেয়ে যাবে, ইয়ে স্বর্ণ। যেটা দেখবো অনেক সময় হয়, অনেক অফার পিরিয়ডের সময় আমরা হুতুম কাজ করে নিই, তারপরে যাই অফারটা চলে যায় তখন আমাদের কাজ করা বন্ধ হয়ে যায়। কেন? আমার টার্গেট হচ্ছে মাইন্ডসেটকে আমি দীঘা কোয়ালিফাই করবো, আমার টার্গেটকে আমি এসপিএল কোয়ালিফাই করবো, যাই হয়ে গেল ব্যাস ফিনিশ। কেন? কারণ আমার টার্গেটটা রয়েছে ছোট, যা করে ডিগ্রিটা বাড়াতে হবে। এবার আমার টার্গেট যদি থাকে, বড় কিছু টার্গেট থাকে, যে আমাকে বড় অ্যাচিভমেন্ট করতে হবে, যেটা আমাদের অমিতদা বারবার করে বলে বিগ হ্যান্ডেজ এ গ্রেট পার্সোনালিটির জন্য, যে আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে হবে। যদি আমার টার্গেট থাকে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে হবে, তাহলে যে কোনো কিছু ফাইন্যান্সিয়াল ফ্রিডম কারা পেয়েছে? স্মার্ট ভ্যালুতে। স্মার্ট ভ্যালুতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছেন আজকে ম্যাডামের মতো পার্সোনালিটি, আজকে সাফায়ার লেভেল যারা রয়েছেন বা তার এবার ম্যাডামের জন্য বিজ্ঞান হয়ে যাবে। তো মিনিমাম সাফায়ার অ্যান্ড অ্যাবাভ, ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ যারা সমস্ত মানুষরা রয়েছেন, তারা হচ্ছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছে। এবার ভেবে দেখো তাদের কাজটা কি করেন? তারা শুধু লোক ধরা কাজ করেন না, তারা মানুষকে গড়ার কাজ করেন, ইয়ে স্বপ্ন। লোক গড়ার কাজ করেন কি করেন না? তাহলে সাফায়ার অ্যান্ড অ্যাবাভ বা তার বড় বড় অ্যাচিভার যারা রয়েছেন, তাদের প্রত্যেকটা কাজ হচ্ছে লোক গড়ার কাজ করে। তো তাহলে যখনই আমি গড়ার কথা ভাববো, তখন আমি নিজেকে তৈরি করবো, ইয়ে স্বর্ণ। যে আমার সঙ্গে যদি 5টা ছেলে আসে, ওই 5টাকে যদি 500 বানাতে হয়, তাহলে আমাকে ওই 5টা ছেলেকে তৈরি করতে হবে। এবার ওই 5টা ছেলেকে যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আগে আমাকে নিজেকে তৈরি হতে হবে, ইয়ে স্বর্ণ। তাহলে তার মাইন্ডসেট আলাদা হচ্ছে। আবার ওইখানেতেই যখন একটা ছেলে ভাবছে আমি 300 মাইলস তুলতে হবে, তখন সে
এই কারণের জন্য দেখবে স্মার্ট ভ্যালুতে বেশিরভাগ লো লেভেলে থাকা সুপার স্মার্ট সিলভার অ্যাচিভার বা যারা নন অ্যাচিভার তারা দেখবে হারিয়ে যাচ্ছে। কেন বড় লেভেলে হয় না? কারণ তাদের মধ্যে কোয়ালিটি আছে। কোয়ালিটি বানিয়েছে বলে ভগবান তাদেরকে প্রত্যেক বছর দিচ্ছে। আর কোয়ালিটির আগে যখন কেউ পেয়ে যায় তখন তারা সেখান থেকে হারিয়ে যায়। যে সব তাহলে স্মার্ট ভ্যালু থেকে আমরা প্রচুর লোকেরা আছি যাদের আমাদের প্রপার মাইন্ডসেটটাকে ঠিকঠাক নেই। এই জন্য মাইন্ডসেটটাকে ঠিকঠাক ভাবে করো। এবার মাইন্ডসেট করবো কিভাবে? মাইন্ডসেট করবার জন্য প্রথম যেটাকে পার্ট রয়েছে সেটা হচ্ছে নিজের আগে ড্রিম সেট করো। ফার্স্ট যেটাকে রয়েছে আমাকে ড্রিম সেট করতে হবে। আমি স্মার্ট ভ্যালুটাকে কেন চাইছি? আমি কিসের জন্য এসেছি? 5,000 টাকা। যদি আমার টার্গেট হবে 10,000 টাকা ইনকাম করবার জন্য, বারবার বলছি, যখনই তোমার দুদিন পর যখন স্মার্ট ভ্যালু থেকে কিছু হবে না না, তখন তোমার মাথার মধ্যে কাজ করবে, হ্যাঁ স্মার্ট ভ্যালু থেকে হচ্ছে না, তার থেকে বাবা আমি বাইরে একটা কাজ করে 10,000 টাকা আমি নিতে পারতাম, কি দরকার আমার এই সমস্ত কাজ করা? ইয়ে হলো। তখন তুমি কম্পেয়ার করবে স্মার্ট ভ্যালুতে যদি আমার মাইন্ডসেট থাকে যে একটা বাইক কিনবো, যখনই তোমার 1 বছর পর 2 বছর পর যখন একটা বাইক হচ্ছে না না, তখন তুমি মনে মনে ভাববে আর পাশের বাড়ির ছেলেগুলো বাইরে কাজ করে আমার বাইক ভার্সন 3 নিয়ে ঘুরছে, আর আমি 3 বছর 4 বছর ধরে স্মার্ট ভ্যালুতে রগড়াচ্ছি, তারপরে একটা বাইক আসছে না, দরকার নেই আমার স্মার্ট ভ্যালু করা, তার থেকে বোধহয় বাইরে চলে যাওয়া ভালো। ইয়ে স্বর্ণ। তো ডিপেন্ড করছে তোমার মাইন্ডসেটটা কোন লেভেলে রয়েছে। যদি মাইন্ডসেট থাকে যে আমার হায়াবুসা নেওয়ার, মাইন্ডসেট যদি থাকে ডায়মন্ড হওয়ার, স্মার্ট ভ্যালু থেকে স্মার্ট মাইন্ডসেট যদি থাকে আমার বড় গাড়ি নেওয়ার, যে জিনিসটা বাইরের মার্কেট থেকে কোথাও হবে না, তাহলে সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত স্মার্ট ভ্যালুটাকে ছাড়ার কথা ভাববো না। কারা স্মার্ট ভ্যালু থেকে টুক করে ছেড়ে দিয়ে পালিয়ে যায়? যাদের ড্রিম সেটিংটাকে নেই, ছোট ছোট ড্রিম, তারা ভাবছে এখান থেকে এতক্ষণ এত কষ্ট করে ফুলফিলমেন্ট করার থেকে বাবা ওই জিনিসটাকে ওখান থেকে ফুলফিলমেন্ট করে নিই। প্রচুর প্রচুর ছেলেরা আছে যারা বাবার কাছে চাইলে একটা বাইক পেয়ে যাচ্ছে, সে ভাবছে বাবার কাছে চাইলে যখন আমি একটা বাইক পেয়ে যাচ্ছি, কি দরকার আমার স্মার্ট ভ্যালুতে এত কিছু করে সিলভার অ্যাচিভার হওয়া, গোল্ড অ্যাচিভার হওয়া, তারপরে একটা বাইক কেনা, তার থেকে আমি সেটাকে এমনি পেয়ে যাচ্ছি। এ সব এই কারণের জন্য প্রচুর প্রচুর ছেলেমেয়েরা কিন্তু হারিয়ে যায়। তো এর জন্য প্রথম যেটাকে দরকার হচ্ছে সেটা হচ্ছে ড্রিম সেটিং। যে তুমি একটা ড্রিম সেটিংটাকে করো যে আমার লক্ষ্যটা কি আছে, আমি কতটা ইনকাম করতে চাইছি, আমি স্মার্ট ভ্যালু থেকে কোন লাইফস্টাইলটাকে ইনকাম করতে চাইছি। আজকে ভেবে দেখো, ম্যাডাম আছেন, অমিতা আছেন, ভৌমিকদা আছেন, তারা স্মার্ট ভ্যালুতে কিসের জন্য এসেছিলেন? তারা কি এসেছিলেন একটা 4 চাকা গাড়ি কিনতে? তারা কি স্মার্ট ভ্যালুতে টিকে গিয়েছিলেন 10,000 টাকা ইনকাম করতে, 50,000 টাকা ইনকাম করতে? কারণ তাদের কাছে অলরেডি ওর থেকে বেশি ছিল। তারা কেন করেছেন, কেন ছেড়ে পালায় না? আমি মাঝে মাঝে অনেক সময় ভাবি যে আজকে যে স্মার্ট ভ্যালুটাতে বড় বড় বিটেক ইঞ্জিনিয়ার, এমটেক ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্কুল টিচার, ব্যাংকের ম্যানেজাররা মুখ থুবড়ে পড়ে আছে, সেই প্ল্যাটফর্মটাকে একটা পাতি ছেলে যার 10,000 টাকা বাইরের মার্কেট থেকে ইনকাম করার দরকার নেই, সে ভালো নয় বলে বেরিয়ে যাওয়ার সাহস পায় কি করে? শুধুমাত্র ছেড়ে যায় একটাই কারণের জন্য, তার কারণ হচ্ছে তার ডেজায়ারটাকে বড় নেই বলে। ইয়ে শত স্মার্ট ভ্যালুতে অনেক ব্যাংকের ম্যানেজার জয়েন করেছে, অনেক স্কুল টিচার জয়েন করেছে, কিন্তু কারা থেকে গেছে? যাদের কাছে ডেজায়ারটা বড় ছিল, যাদের ড্রিম সেটটা ছোট ছিল, তারা যখনই দেখেছে কি দরকার আমার এত মান সম্মান যাচ্ছে, তার তুলনায় পয়সা পাচ্ছি কম, তার থেকে বাবা ছেড়ে দিয়ে চলে যায়। কারণ তারা বড়টাকে তো দেখেনি। ইয়ে স্বর্ণ। কিন্তু যারা বড়টাকে দেখেছে তারা কিন্তু দেখছেন যে না আমার যাই হয়ে যাক, আমি স্মার্ট ভ্যালুটাকে ছেড়ে বেরিয়ে যাবো না। এই জন্য প্রথম স্মার্ট ভ্যালু ছেড়ে বেরিয়ে যায় ম্যাক্সিমাম ছেলে মেয়েদের, কারণ তাদের কাছে ড্রিমই থাকে না। অনেকে বলে যে দাদা আমার তো ড্রিম সেটিং হয়ে গেছে। ড্রিম সেট একদিন হয় না, রোজ রোজ ড্রিমটাকে সেট করতে হয়। প্রত্যেকটা দিন যেমন শুরু হয় তেমন ড্রিম সেটিংটাকে রেগুলার লেভেল আমাদেরকে করতে হবে। রেডি আমরা প্রত্যেকে? আছে ড্রিম সেটিং আছে আমাদের? শুনতে পাচ্ছি না। আছে ড্রিম সেটিং আছে? কি ড্রিম আছে আমাদের? বল না কি ড্রিম রয়েছে, একটু বল। যে কেউ একটু বড় কেউ বল যে আমার ড্রিম এটা রয়েছে, বল কে আছে? বল না যে কেউ একটা ড্রিম বল না তার। দেখি তোদের ড্রিম কেমন রয়েছে, কারণ তোমার ড্রিম ডিসাইড করবে তুমি কতদিন টিকবে। ইয়ে শোনো, তোমার ড্রিম ডিসাইড করবে তুমি কতদিন টিকবে। কারণ তোমার যদি ড্রিম ছোট থাকে তুমি ছোট দিন টিকবে, তোমার যদি ড্রিম বড় থাকে তাহলে তুমি বড়র জন্য নিজেকে প্রিপেয়ার করবে। ইয়ে শোনো, আর যে ছেলেটা 90 পাওয়ার জন্য নিজেকে তৈরি করে সে 90 না পেলেও 80 পায়, কিন্তু যে ছেলেটা পাস করবার জন্য পড়াশোনা করে সে কোনোদিন 90 পেতে পারে না। ইয়ে শোনো, আর স্মার্ট ভ্যালুতে দুটো রাস্তা রয়েছে, হয় তুমি ফেলিয়ার হবে, না হলে তুমি টপ সাকসেস করবে। মাঝামাঝি কেউ থাকতে পারে না। সাকসেসের নিয়মই এটা, হয় তুমি সাকসেসফুল হবে, না হলে তুমি ফেলিয়ার হবে, মাঝামাঝি থাকা যায় না। এটা হচ্ছে সাকসেসের সব থেকে বড় জায়গা। এই কারণের জন্য স্মার্ট ভ্যালুতে দেখবি এক আছে ফেলিওর, আর এক আছে টপ সাকসেস, আর একজন ক্যাটেগরি যারা রয়েছে স্ট্রাগল করছে, স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে। হয় তারা যদি দম দেখাতে পারে তারা উপরে উঠে আসবে, না হলে তারা ছিটকে বেরিয়ে যাবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। সুতরাং আমাদেরকে এটাকে ভালো করে ডিসাইড করতে হবে। তাহলে আমরা ড্রিম সেটিং করতে পারবো? তাহলে ড্রিম এমন দেখো, লাইফ একটা দিয়েছে, লাইফটাতে সমস্ত শখ পূরণ করতে হবে। রেডি আমরা আছি কিনা? অনেক সময় আমরা ড্রিম সেটিং করতে গিয়ে আমরা অনেক সময় ভয় পাই, আদৌ সেগুলোকে পূরণ হবে তো, আদৌ সেগুলোকে পাবো তো। কেন পূরণ হবে না? আমার প্রশ্নটা হচ্ছে কেন পূরণ হবে না? এতদিন ধরে তুমি ড্রিম দেখেছো, কেন পূরণ হয়নি? আর আজকে ড্রিম দেখলে কেন পূরণ হবে?
তার পেছনে যদি যুক্তি দিয়ে দেখতে যাও, আমি ইমোশনাল কথা বলছি না, যুক্তি দিয়ে যদি দেখতে যাও, প্রথম কারণ হচ্ছে এতদিন যেখান থেকে তুমি ড্রিম দেখেছো, যারা ড্রিম দেখিয়েছে, প্রথম কথা হচ্ছে ড্রিম দেখায়নি এতদিন ধরে আমাদেরকে কেউ। ইয়েস অর নো? আজ পর্যন্ত যারা স্কুল কলেজ থেকে আমরা পড়েছি, দেখবে স্মার্ট ভ্যালুতে এটা নিয়ে অনেক লোক নেগেটিভ দেয়, বলে ওখানে গেলে স্বপ্ন দেখায়, ড্রিম দেখায়, পূরণ হয় না। আরে ড্রিম তো দেখানোর ক্ষমতা তারা রাখে, বাইরের বড় বড় টপ লেভেল প্রফেসর ইঞ্জিনিয়ার তারা তো সেটা কোনো দেখাতে পারে না। ইয়েস অর নো? আর ড্রিম দেখানোর ক্ষমতা স্মার্ট ভ্যালু লিডার এই কারণের জন্য দেখাতে পারে, তার কারণ ড্রিম ফুলফিলমেন্ট করার ক্ষমতা তারা রাখে বলে। ইয়েস অর নো? একবার বিগ হ্যান্ড হয়ে যাবে স্মার্ট ভ্যালুর অল লিডারদের জন্য, একবার ভেতর থেকে আরো যাবে, আরো যাবে, অল স্মার্ট ভ্যালু লিডারদের জন্য। ড্রিম সেটিং, এবার এই যে ড্রিম ব্যাপারগুলোকে রয়েছে, যখন ড্রিম সেটিং এই ব্যাপারগুলোকে যখন হচ্ছে, এই কারণের জন্য আগে নিজেদের দিল খুলে ড্রিম দেখো। প্রথম কারণ হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে কারা তোমার এতদিন ধরে ড্রিম ফুলফিলমেন্ট হয়নি কেন? প্রথম কারণ হচ্ছে এতদিন তুমি স্বপ্ন দেখোইনি, এবার থেকে দেখতে শুরু করেছো, তবে তো হবে। ইয়েস অর নো? সেকেন্ড কারণ হচ্ছে কেন হয়নি? আজকে ভেবে দেখ, এখানে ক্রিকেটার হওয়ার কার কার শখ ছিল, বা ফুটবলার হওয়ার কার কার শখ ছিল? ক্রিকেটার হওয়ার শখ না ফুটবলার? ক্রিকেটার হওয়ার শখ ছিল কার? ফ্যান তুই? কাকে ভালো লাগে? মহেন্দ্র সিং ধোনিকে। ভাব, তোকে যদি মহেন্দ্র সিং ধোনি হাতে করে যদি ক্রিকেট খেলাতো, তোর ক্রিকেটার হওয়ার দায়িত্ব যদি মহেন্দ্র সিং ধোনি নিত, তাহলে তুই ভালো ক্রিকেটার হতে পারতিস কি পারতিস না? তো সেই দায়িত্বটা তোকে কেউ নিয়েছে, সেই কারণের জন্য তুই ক্রিকেটার হতে পারিস নি। কিন্তু স্মার্ট ভ্যালুতে যদি তুই সাকসেস পেতে চাস, সাকসেসফুল লোক তোর হাত ধরে বলবে চল আমি আজ তোর সঙ্গে তোর সাকসেস হবে, এই কারণের জন্য তো স্মার্ট ভ্যালু থেকে ফুলফিলমেন্ট হবে ড্রিম। ইয়েস হবে? এটা হচ্ছে এই কারণের জন্য হবে, কারণ এখানে সাকসেসফুল লোকেরা তোমাকে হাত ধরে বলবে আমি আছি তোর সঙ্গে সাকসেস পাবি। এটা হচ্ছে সেকেন্ড কারণ। আজকে আমাদের কোনো প্রফেশনাল বিজনেসম্যান আমাদেরকে বিজনেস করা শেখায়নি, প্রফেশনাল ফুটবলার আমাদেরকে ফুটবলের কোচিং দেয়নি, বাট আজকে স্মার্ট ভ্যালুতে টপ লেভেল সাকসেসফুল মানুষেরা তারা আমাদেরকে সাকসেসের স্টোরি শুনিয়েছে, তারা সাকসেস হাত ধরে ধরে আমাদেরকে সাকসেস পেতে হেল্প করেছে। এই কারণের জন্য এখান থেকে হবে পাগলের মতো ড্রিম দেখতে হবে, পারবো সেটাকে করতে, বসে যা। থার্ড কারণ কি রয়েছে? থার্ড কারণ হচ্ছে সবাই দেখতে চাই সাকসেস রেশিও। স্মার্ট ভ্যালুতে সাকসেস রেশিও হচ্ছে 100%। অনেকে বলে দাদা তুমি কেন বলছো এসব ভুলভাল কথা কেন বলছো? স্মার্ট ভ্যালু থেকে যারা যায় সবাই সাকসেসফুল হয়। স্মার্ট ভ্যালুর সাকসেস রেশিও হচ্ছে 100%। স্মার্ট ভ্যালুতে যারা সাকসেসফুল হতে পারেনি তারা আনসাকসেসফুল নয়, তারা প্রত্যেক হচ্ছে টুইটার, তারা ছেড়ে পালিয়ে গেছে। ইয়ে সত্য? তাহলে যে ছেড়ে পালিয়ে যায় তাকে কি আমরা সাকসেসফুল বলবো? সেই কারণের জন্য যদি দেখা যায় স্মার্ট ভ্যালুতে সাকসেসের পার্সেন্টেজ হচ্ছে 100%। এখানে যারা এসেছে, যারা থেকেছে, যারা নিজেদের সেরাটা দিয়েছে, তারা প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে। ইয়ে সত্য? আজকে একটা ছেলে স্কুলের সিলেবাসের পুরো পড়াটাকে নিয়ম মেনে নিয়মিত পড়াশোনা করে 90%, 99% নাম্বার পাওয়ার পরেতেও সেই ছেলেটা কেরিয়ার পাবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি কোনো ছেলে স্মার্ট ভ্যালুতে স্মার্ট ভ্যালু সিলেবাসটা 99% ভাবে যদি তৈরি করতে পারে, নিয়ম মেনে নিয়মিত স্মার্ট ভ্যালুর কাজটাকে যদি কেউ রেগুলার লেভেলে করতে পারে, সেই ছেলেটা স্মার্ট ভ্যালু থেকে সাকসেস হয়ে যাবে, এটুকুনি গ্যারান্টি আমরা দিতে পারি। ইয়েস অর নো? তাহলে স্মার্ট ভ্যালুতে সাকসেসের রেশিও 100% আছে কিনা? তো এই জন্য আমাদের প্রথম কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রিম সেটিং করা। সেকেন্ড কাজ কি রয়েছে? যতক্ষণ না তোমার ড্রিম সেটিং হচ্ছে, যতই টিম হোক, যতই জয়েনিং বেরো, যতই অ্যাচিভমেন্ট করো, যাই কিছু করো, জানবে ওটা হচ্ছে টেম্পোরারি। যখন তখন তোমার কিন্তু হাওয়া বেরিয়ে যেতে পারে। এই জন্য ড্রিম সেটিং আগে করাটা খুব দরকার রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি রয়েছে? সেকেন্ড যে জিনিসটাকে আমাদের খুব বেশি করে দরকার সেটা হচ্ছে যে শক অ্যাবজর্বিং পাওয়ার। আজ পর্যন্ত লাইফে যে সমস্ত সাকসেসফুল মানুষ যারা রয়েছে তারা প্রত্যেককে লাইফে প্রবলেম ফেস করতে হয়েছে কি হয়? আজকে বিরাট কোহলি, যিনি আজকে যাকে কিং কোহলি বলা হয়, ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার যিনি, সেই বিরাট কোহলিও যখন 2023 বিশ্বকাপের ফাইনালে বা বিশ্বকাপে যখন বিরাট কোহলির খারাপ পারফরমেন্স হয়েছিল, যে এত ফ্যান ফলোয়ার আছে, সেই এত ফ্যান ফলোয়াররা শুধু বিরাট কোহলি নয়, বিরাট কোহলির বাচ্চা মেয়েটাকে নিয়ে পর্যন্ত নোংরা নোংরা কথা বলতে ছাড়িনি। ইয়ে সর্বম যারা ক্রিকেট দেখি, যারা ক্রিকেট সম্পর্কে খবর রাখি, আশা করছি আমরা সবাই খবরটাকে জেনেছিলাম। এই ঘটনাটা দেখার পরের দিন কিন্তু বিরাট কোহলি ক্রিকেট ছেড়ে দিয়ে পালায়নি, যে আমার মেয়েকে নিয়ে এত এত নোংরা নোংরা কথা বলছে, আমার প্রেস্টিজ চলে যাচ্ছে, তাহলে আমি ক্রিকেট ছেড়ে দিয়ে পালিয়ে যাই। গিয়েছিল ক্রিকেট ছেড়ে দিয়ে? ক্রিকেট ছেড়ে পালাননি, তিনি ওই ক্রিকেটই খেলে গেছেন। কারণ উনি জানেন যে ক্রিকেটের জন্য তার বেইজ্জতি হচ্ছে, সেই ক্রিকেটের জন্যই তার ইজ্জত হয়েছিল, সেই ক্রিকেটের জন্যই তার বিরাট কোহলিকে চিনেছিল মানুষ, আর সেই ক্রিকেটের জন্যই বিরাট কোহলিকে আবার মানুষ চিনবে। যে সব
সেই কারণের জন্য বিরাট কোহলি ক্রিকেট ছেড়ে পালায়নি, উনি কিন্তু ক্রিকেটটাকে খেলেছেন। আর আমাদের এখানে তো অনেক আছে, এমন কত জায়গায় কত প্রফেশনে তোমরা মানুষ দেখতে পারবে যে হসপিটালে ডাক্তাররা ভুলভাল করার জন্য ডাক্তারকে মেরে ফাটিয়ে দিয়েছে, চেম্বার ভেঙে দিয়েছে, দেখতে পাই কি পায় না। পরের দিন থেকে তোমরা গিয়ে দেখেছো যে ওই ডাক্তার সঙ্গে সঙ্গে চেম্বার বন্ধ করে দিয়ে, ডাক্তারখানা বন্ধ করে দিয়ে পরের দিন থেকে হরে কীর্তন করতে শুরু করে দিয়েছে। করে না, উনি ওইখানে তো চেম্বার বন্ধ করে দিয়ে হয়তো পাশে কোথাও চেম্বার করছে, কিন্তু উনি আবার ডাক্তারি করেন কি করেন না। এই যে নেতা মন্ত্রীগুলোকে কম মার খায় না, আমরা জানি তো, মার খাচ্ছে জেলে যাচ্ছে, মার খাচ্ছে জেলে খাচ্ছে, পার্টি চেঞ্জ করছে, কিন্তু রাজনীতি ছাড়েনি যে শব্দ, হ্যাঁ কিনা? কারণ জানো ওটা আমার প্রফেশন। তাহলে যে কোনো কিছু, তাহলে আমাদের এখানকার যে প্রচুর ছেলেমেয়েরা আছে, আমাদের এখানে এমন অনেক কোচি আছে বসে, কেন আমি কোচি বলি, একটু দুজন ছেলেকে লোককে ইনভাইট করতে গেছে, সে হয়তো বলেছে আমি না করবো না, তুই এইসব কাজ করছিস, আমরা ভয় পেয়ে চলে আসে, না না আমার না প্রেস্টিজ চলে গেল, ইজ্জত চলে গেল। মনে হচ্ছে যে তার এত ইজ্জত ছিল, সে হচ্ছে মিস্টার ইউনিভার্স বা মিস ইন্ডিয়া। অনেকে বলে আমার পুরো 12টা বেজে চলে গেল। শক অ্যাবজর্বিং পাওয়ার থাকতে হবে তোমার কাছে। দুজন না বললো, তিনজন না বললো, 30 জন না বললো, তারপরে 31 নম্বর লোকটাকে ইনভাইট করার মতো দম রাখতে হবে। আছে সেই দমটা? যদি থাকে তাহলে 100% বিজনেস হবে। 100টা লোক না বলো, 200টা লোক না বলো, 201 নম্বর লোকটাকে বলে জয়েন করাবো, কে বলতে পারে 201 নম্বর লোকটা বিশ্বনাথ ভৌমিক হতে পারে কি পারবে? কারণ আমরা স্মার্ট ভ্যালুর ইতিহাসে এমনই ইতিহাস দেখেছি যে বিশ্বনাথ ভৌমিক আজকে 1 নম্বর ব্যক্তিত্ব, তার তিনিও কারোর লিস্টে ছিলেন না। আজকে এসেছিলেন তিনি সুদীপ হালদারের হাত ধরে, যে ছেলেটা সিস্টেমেও বিশ্বাস করতে পারলো না যে উনি কাকে নিয়ে এসেছে। চিন্তা করে দেখো, উনি কাকে নিয়েছেন, স্মার্ট ভ্যালুর 1 নম্বর ব্যক্তিত্ব উনি নিয়ে এসেছেন, তা উনি বিশ্বাস করতে পারলেন না যে কাকে নিয়ে এসেছে। তাহলে যখন কোন রথী মহারথীরা আসবে, কখন কার হাত ধরে চলে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আমি যদি ছেড়ে দিয়ে পালিয়ে যাই, তাহলে সেগুলোর বেনিফিট আমি জীবনে কোনোদিন পাবো না কোনোদিন। এই কারণে জন্য এই শক অ্যাবজর্বিং পাওয়ারটাকে আমাকে রাখতে হবে। 2 জন না বললো, 3 জন না বললো, একটা SPL পাইনি বলে অনেকে আছে তারা সুইসাইড করে নিতে মনে হচ্ছে। আমার দ্বারা SPL হলো না, আমি এত পরিশ্রম করলাম। একবার ভেবে দেখো তো, 2023 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়ে যখন ইন্ডিয়া হেরেছিল তখন কি করেছিল? যারা ক্রিকেট সম্পর্কে কোনো ফিলিংস থাকবে, সেদিনকার রোহিত শর্মার কান্নাটাকে তারা বুঝতে পারবে। 2024 সালে যে রোহিত শর্মাকে আমরা প্রত্যেককে দেখি একটা কুল মেন্টালিটির, আজকে যে কোনো কিছু হলে বিরাট কোহলিকে সেলিব্রেশন করতে দেখেছি, বাট রোহিত শর্মাকে কোনোদিন একটা মুখ থেকে কথা বলতে দেখিনি আমরা। অথচ 2024-এ যখন ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ যখন যেতে, সেই ওয়ার্ল্ড কাপের মাটিতে আমরা দেখছি বিরাট কোহলি মানে রোহিত শর্মা এভাবে মাটিতে তাবড়া মারছে, পাগলের মতো করছে, কি করে বুঝে উঠতে পারছে না কেন? সেটা হচ্ছে ইমোশন। 2023-এ হাতে থাকা বিশ্বকাপ বেরিয়ে চলে গেল, তার জন্য আবার প্রিপারেশন নিয়েছে, হাল ছেড়ে দিয়ে পালায়নি, আবার লড়াই করেছে। হাতে থাকা সবাই ভেবে নিয়েছিল, গোটা ওয়ার্ল্ড ভেবে নিয়েছিল ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে। ইয়ে শোন, কারণ যে অস্ট্রেলিয়া পারফরমেন্স যত ভালো ছিল না, তারা সেইভাবে ইন্ডিয়া টিম প্র্যাকটিস করেছিল। কিন্তু 2023-এ ইন্ডিয়ার হাত থেকে বিশ্বকাপ চলে গেল। কিন্তু তাদের ওই লাগাতার চেষ্টা, লাগাতার কোশিশ, আর তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি প্রেয়ার আজকে ইন্ডিয়ার হাতে বিশ্বকাপ এনে দিয়েছিল কি দেয়নি? সুতরাং আমাকে চেষ্টা করতে হবে। আমরা অনেকে ভাবি যে এত চেষ্টা করলাম হলো না, কিছু চেষ্টা করোনি। যদি চেষ্টা করতে তাহলে তুমি কেমন আশীর্বাদ থাকতো। এখনো সেরকম কিছুই চেষ্টা করোনি, আমরা আমাদের 100% এখনো দিইনি। তাহলে আমরা এত ছোট ছোট ব্যাপারে 2 জন না বললে, 3 জন না বললে, একটা অ্যাচিভমেন্ট করে না, একটা SPL ধরো না বলে আমাদের এত সুইসাইড করে নেই, আমাদের ডিসিশন আমরা কেন নিই? যে আমার দ্বারা মনে হচ্ছে হবে না, আমি আর বোধহয় পারবো না, আমি তাহলে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছি, কুইট করে বেরিয়ে চলে যাচ্ছে। হয়তো বড় একটা সিনিয়র কিছু বলেছে, ব্যাস সেই কথাটা একদম মুখ ফুলিয়ে ব্যাস বেরিয়ে চলে যাচ্ছে সিস্টেম থেকে। মানে সিস্টেম থেকে বেরোনোর জন্য একটা ইস্যু দরকার। একটা জুনিয়র হয়তো নেগেটিভ ছেড়ে দিয়ে পালিয়েছে, ও ছেড়ে চলে গেল বোধহয়, তার জন্য আমার কিছু হবে না। আর যেভাবে এই যে এখানে একটা কোন ভাই বলি না যে 2 জনকে নিয়ে 3 জনকে নিয়েছে, যার জন্য একজন চলে গেছে। কে বলি তোর সঙ্গে কতজনকে নিয়ে এসেছিলি? 3 জন এসেছিল, তার মধ্যে একজন চলে গেছে। তো চলে গেছে তো কি হয়েছে বল? তুই কি ওদের ভরসায় এসেছিলি যে ওরা আসবে, তোর ব্যবসা করবে, তবে তুই লাখপতি হবে, কোটিপতি হবে? এমন কোনো ব্যাপার আছে? যদি এমন কোনো ব্যাপার থাকে তাহলে তুই ভিখারি, তুই লিডার নস। আর যদি তুই লিডার হোস, তাহলে তুই এটা ভাববে যে ওরা এসেছিল মানে ওদেরকে আমি বানাতাম, ওরা চলে গেল মানে ওরা আমার কাছ থেকে সেই সুযোগটা পেলো না। তাহলে ওরা চলে গিয়ে ওর জন্য আমি কিছু হারালাম না, ওরা হারিয়ে গেল, ওরা অনেক কিছু হারিয়ে ফেললো, যে আমার টিম থেকে ওরা বেরিয়ে গেল। আজ বুঝবি না, 3 বছর পরে দেখে নিবি, 5 বছর পর দেখে নিবি। এটা থাকবে ভেতরে তো জিগার। এই যদি জিনিসটা থাকে, সফট অ্যাবজর্বিং পাওয়ার থাকতে হবে তোমার মধ্যে। 90% ছেলেমেয়েরা হারিয়ে যায় শুধুমাত্র এই কারণের জন্য। বসে যা, আমাকে আমার কাছের লোক না বলে দিল, বাবা আমাকে বারণ করছে, আর আমাদেরকেও বলেছে। তোরা যত সাকসেসফুল মানুষদেরকে দেখবি, অনেক সময় অনেকে ভাবে যারা বড় বড় অ্যাচিভার রয়েছে, তারা তাদের কষ্টের কাহিনী তারা শোনায়, কারণ এগুলোকে খুব ছোট ছেলের মতো লাগে। কি মনে হয় তাদের প্রত্যেককে খুব আরাম করে তারা সাকসেস পেয়ে গেছে, সবাইকার সঙ্গে খুব আরামে সাকসেস হয়ে গেছে।
খুব আরামে সাকসেস হয়নি, প্রত্যেককে কষ্ট করতে হয়েছে। একটা সিম্পল জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা সাকসেসফুল স্টোরির পিছনেতে একটা পেইনফুল স্টোরি সব সময় থাকে। আমরা সাকসেসটাকে দেখতে খুব ভালোবাসি, কিন্তু তার পিছনের পেনটাকে কেউ দেখি না, পেনটাকে কেউ নেই না। ওই পেনটা যদি সহ্য করতে পারো, সাকসেসের স্টোরি একদিন তোমার সঙ্গেও আসবে। সুতরাং এটাকে আমাকে সহ্য করতে হবে, শক অ্যাবজর্বিং পাওয়ার। পারবে এটাকে আমরা করতে? জুনিয়র একটু বোকা দিয়েছে, সিনিয়র একটু বোকা দিয়েছে, পালাচ্ছে ছিল। আর হোয়াট ইজ দিস? দম থাকে করে দেখা কিছু এ জন্য অনেক ছেলে মেয়েদেরকে দেখি, এ বলে আমি ওইখানে চলে যাবো, এ বলে আমি ওর টিমে, ওর লিডারটা ভালো, এর লিডারটা ভালো। যেটা হয় না আমাদের অনেক সময় যে জেনারেলি সেই বাড়ি বাবা মায়ের থেকে পাশের বাড়ি কাকিমাকে সবসময় ভালোই লাগে, এ জন্য লাইকই লাগে না। যেমন আমাদের বেশ কিছু লিডাররা আমরা দেখতে পাই অনেক সময়, যারা অনেক সময় আমি যারা বড়রা আছে অনেকে, তারা হয়তো দেখবে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক যারা স্মার্ট ভ্যালু ছেড়ে পালিয়ে গেছে, তারা যখন তখন আবার ইনভাইট করছে, স্মার্ট ভ্যালু ভালো না, এই কোম্পানি চলে এসো, এই করে আসো, তাই করে চলে এসো। আর পেয়েছিস কোথা থেকে? তোর নাম তোকে চিনেছে কি রে, কি করে রে? এখনো ইনভাইট করছিস, সেটা স্মার্ট ভ্যালু বলে। ইয়ে শোনো, আমার বলছি স্মার্ট ভ্যালু থেকে কিছু হয় না। ইয়ে শোনো, আমরা জানি কি জানি না, অনেকে আমরা এরকম দেখতে পাই, বলে স্মার্ট ভ্যালু এই নয় তাই না। এরকম আমরা প্রচুর অতি মহারথীদেরকে দেখেছি, যারা নিজেদেরকে ভাবতো স্মার্ট ভ্যালু থেকে আমি বিশাল কিছু, আজকে সব তারা ফুসকি ভাঙায় বেরিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালু থেকে বেরিয়ে গিয়ে একটা লিডারকে সাকসেসফুল হতে দেখিনি, বাট স্মার্ট ভ্যালুতে জিরোকে লিডার বানিয়ে সাকসেসফুল হতে আমরা হাজার হাজার দেখতে পেয়েছি। কিছুটা পাওয়ার স্মার্ট ভ্যালু, কিছুটা পাওয়ার স্মার্ট ভ্যালু, তোমাকে বুঝতে হবে স্মার্ট ভ্যালুটা জিনিসটা কি রে। শক অ্যাবজর্বিং পাওয়ার, এই যত তুমি পেন নেবে তত তোমার মধ্যে পাওয়ার আসবে। এই পাওয়ার হতে পারে তুমি মার্কেট থেকে, হতে পারে তোমার কাছের লোকের কাছ থেকে, হতে পারে যাকে বেশি ভালোবাসবে সেখান থেকেও আঘাত পেতে পারে। আঘাত আসবেই, আঘাত সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে, ইয়ে শোনো, তবে তো বড় সাকসেসফুল হতে পারবে। আজকে বিরাট কোহলি এ কারণের জন্য, কারণ বিরাট কোহলি শোয়েব আখতারকেও ফেস করতে পারে, আবার বিরাট কোহলি তোর আরো যে বোলারগুলো তাদেরকেও ফেস করতে পারে। সে 150-এর বল আসলে সেটাকেও সে ফেস করতে পারে, ভয় পালায় না। আর আমাদের একটা সাধারণ ছেলেকে যদি বলা হয় ব্যাট করতে যা, 150-এ যখন একটা বল আসবে না, বল ব্যাট সব রেখে দিয়ে বলবো আমার দরকার নেই, ক্রিকেট খেলা বাড়ি চলে যাবে। যত বড় প্রবলেম ফেস করো তুমি তত পাওয়ারফুল হবে। সুতরাং প্রবলেম নিয়ে ভয় পেও না, যা হচ্ছে হাতে দাও, উপরের উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, সিস্টেমের উপর ভরসা রাখো, সাপোর্ট টিমের উপর ভরসা রাখো। 100 নয় 1000% খারাপ সময় কেটে যাবে, ভালো সময় আসবে। ইয়েস অর নো? পারবে বিশ্বাসটা রেখে আমরা কাজে জায়গাগুলো করে যেতে পারবো? তো এই শক অ্যাবজর্বিং পাওয়ারটাকে রাখতে হবে। যদি আমার মতো অগামালের যদি টিম হতে পারে, 50-60 জন না বলার পরে তো 250 প্লাস ইনভাইট করেছি, 250 প্লাস ইনভাইট করার পর মাত্র 6 জন এসছে। এই যে ভাই বললাম না, আমি জোর সঙ্গে আমি কপালটা ঢেকে দিই, 40 জনকে ইনভাইট করে তো 6 জন এসে গেছে, আমি 250 জনকে ইনভাইট করে মাত্র 6 জন এসছে। তারপরে যদি 16,000 প্লাস টিম হতে পারে, 100% গ্যারান্টি তোমাদের সঙ্গে হবে। এই ভরসাটাকে রাখতে হবে, এই ভরসাটাকে রাখতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সাকসেস রাতারাতি হয় না, সাকসেস রাতারাতি হয় না। তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, তার জন্য মেহনত করতে হবে, আর সাকসেস দেখানোর জন্য দিনও আসবে, সেই দিনটার জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে। এসব এই যে কিছুদিন আগে আমরা যখন খেলাটা যখন দেখছিলাম, ওই যে খেলা তো দেখি না, অতটা সুযোগ হয় না, হঠাৎ করে শুনলাম নাকি নিউজিল্যান্ডে একটা বোলার ছিল না, ফিল্ডার ছিল, কি নাম বললাম? হ্যাঁ বলবো, গ্লেন ফিলিপস, তাই তো নাকি? মানে উড়ে গিয়ে পাখির মতো বলে উঠছে, মানে কোথায় জন্টি জন্ট হতে এর পিছন দিকে উঠছে, সামনে দিকে উঠছে। বলছে এত উঠছে কি করে? বলছে এত ওড়ার পিছনে বেসিক যেটাকে রয়েছে সেটা হচ্ছে ওই গ্লেন ফিলিপস নিজের ফিটনেসের জন্য পার ডে 800 পুশ আপ করে, 800 করে পুশ আপ পার ডে করে, তার ফিটনেস। আর এখানে 10টা পুশ আপ মারতে বলে হাত পা ভেঙে মরে যাবে, দুজনাকার ফিটনেস কি আর রেজাল্ট দেখতে খুব ভালো লাগে। আর আমাদের ইন্ডিয়ান গুলোকে একমাত্র বিরাট কোহলি ছাড়া বাকিগুলোকে দেখেছিস তো, বল যাচ্ছে আর কচ্ছপ যাচ্ছে পিছন দিক, আর বিরাট কোহলি আছে ও একদম পুরোপুরি, তার মধ্যে সেই স্ট্রেংথ আছে। যে বড় কিছু করতে চাইবে তাহলে তাকে ফিটনেসটাকে রাখতে হতো। এবার সে যদি ভাবে যে আমি 800 পুশ আপ একদিনে মারবো, হয় না একদিনেতে। পুশ আপ আমিও মারি, হয়তো ম্যাক্সিমাম পার ডে হয়তো 200-250 মারতে পারি, কিন্তু 800 মারতে পারি না, 800 মারতে পারি না, কারণ ও একদিনে পারেনি, তার জন্য 8 বছর 10 বছর 20 বছর তাকে পরিশ্রম করতে হয়েছে। এবার যদি কেউ ভাবে আমি একদিনে ইনভাইট করতে যাবো আর বড়দের মতো ইনভাইট করে দেবো, একদিন ফলো আপ করতে যাবো আর বড়দের মতো ফলো আপ করে দেবো, যাকে বলবো সেই রেডি দিয়ে দেবে। আরে বেসিক একটা ফান্ডামেন্টাল ব্যাপার বুঝলে, ভৌমিকদাকে যদি এখন কি ইনভাইট করতে বলা হয় না, ভৌমিকদা 10 জনকে ইনভাইট করে 10 জন জয়েন করবে না, এটাই রিয়ালিটি। যদি এটা বুঝতে শিখে যাও তাহলে তুমি বিজনেসটা করতে পারবে, আর যদি ভাবে এটা বুঝতে না শেখো তাহলে ভাবতে সবসময় বড়দেরই হয়, আমাদের হয় না। এই কেঁদে কেঁদে লাভটা কি রয়েছে? ইউ আর এ লিডার, তোমার কাজ হচ্ছে টিমের কান্না থামানো। মাল তুমি যদি কাঁদতে থাকো তাহলে তোমাকে কান্না থামাবে কি করে? কে ছোট তাহলে বাচ্চার কান্না থামাবে কি করে? বাচ্চার কান্না থামাতে হতো নাকি? ছেলেটা কোথায় বলো দাদা হচ্ছে না, মা তুই নিজে কাঁদছে, দাদা হচ্ছে না, দাদা হচ্ছে না, তাহলে কি করে হবে? এই শক অ্যাবজর্বিং পাওয়ার তোমার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে। নাম্বার 3 কি রয়েছে? নাম্বার 3 যেটাকে রয়েছে, আমাকে ফার সাইড থাকতে হবে, ফার সাইড।
থার্ড কি রয়েছে, আমাকে ফার সাইড রাখতে হবে। ফার সাইড, কারণ দেখো ছোটখাটো যে কোনো কিছু করবার জন্য বড় প্ল্যান দরকার হয় না, কিন্তু বড় কিছু করতে গেলে প্ল্যানিং দরকার হয় কি হয়। আজকে একটা একতলা বিল্ডিং বানাতে গেলে কতদিন সময় লাগে? এই যে আপনার দেখি ঘর হচ্ছে না, সরকার থেকে ঘর দিচ্ছে সবাইকে, এখন থাকে না, দিচ্ছে কি দিচ্ছে না, কারা কারা পেয়েছিস ভাবত, বা কাদের এলাকায় পেয়েছিস, পেয়েছিস কেনা করো, ঠিক আছে পেয়েছিস তো নাকি? আচ্ছা ওই ঘরটা বানাতে কতদিন সময় লাগছে? একতলা বাড়িটা বানাতে ওই যে সরকার থেকে যে টাকাটা দিচ্ছে, ওই একতলা বাড়িটা বানাতে কতদিন সময় লাগছে? কতদিন লাগছে সময়? 15 দিন, 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, এসব থাকি না। আচ্ছা তার জন্য কোনো ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়েছে? আচ্ছা তার জন্য কোনো ইঞ্জিনিয়ারিং এর প্ল্যানিং দরকার আছে? কিছু দরকার আছে? দরকার আছে? 1 কোটির ঘর, একতলা বাড়ি বানানোর জন্য প্ল্যানিং দরকার হয় না, তার জন্য ইঞ্জিনিয়ারকে পয়সা দেওয়ার দরকার হয় না। কিন্তু বড় একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার ছাড়া সেই মাল্টি স্টোরেজ বিল্ডিং হয় না, তার জন্য ধৈর্য রাখতে হয়, তার জন্য প্ল্যানিং করতে হয়। ইয়ে সব ওই জন্য বারবার একটা জিনিসকে মাথায় রাখবে, সামান্য সুপার স্মার্ট সিলভার হওয়ার জন্য বিশাল কিছু প্ল্যানিং দরকার হয় না, শুধু জয়েনিং করা হয়ে যাবে। শুধু জয়েনিং করা সুপার স্মার্ট সিলভার হয়ে যাবে। বাট বড় গেম যদি তোমাকে খেলতে হয় তাহলে কিন্তু প্ল্যানিং করতে হবে। থিঙ্ক, প্ল্যান, অ্যাকশন, প্রপার প্ল্যানিং এ প্রপার ডাইরেকশনে যদি তুমি কাজ করতে পারো তবে তুমি বড় গেম খেলতে পারবে। নাহলে ওই একটা সময় পর দেখা যাবে সব সময়ের জন্য অল্প কিছু পাবে আর হারিয়ে যাবে, অল্প কিছু পাবে আর হারিয়ে যাবে। প্রত্যেক ছেলেমেয়েরা আছে বছরের পর বছর দীঘা কোয়ালিফাই করে, প্রত্যেক বছর দীঘা কোয়ালিফাই করে, 200 মাইল 300 মাইল যাবে অর্থাৎ ঠিক ধরে নেয়। তাহলে যে ছেলেটার 1 সপ্তাহে 300 মাইল যাওয়ার ক্ষমতা আছে সেই ছেলেটা অ্যাচিভার কেন হয় না? সেই ছেলেটা বড় অ্যাচিভার কেন হয় না? কারণ হচ্ছে বলছে যে তার ঠিকঠাক করা নেই, তার ফার সাইডটাকে সে দেখছে না। সে এটা দেখতে পাচ্ছে না যে আমি যদি কোম্পানি যখন অফার দেবে বা সিনিয়ররা যখন অফার দেবে, যদি শুধু সেই অফার টাইমে আমি 300 মাইলসের জন্য বা 200 মাইলসের জন্য কাজ করি তাহলে আমি শুধু কোয়ালিফাই করছি দীঘার জন্য। বাট ওই মাইলসটা যদি আমি ওই 300 মাইলসটা যদি আমি 52 সপ্তাহে যদি দিই তাহলে 52 ইন্টু 3 মানে কটা হচ্ছে 150 খানা ডিগ্রি। মানে সেই ছেলেটা মিনিমাম সিলভার অ্যাচিভার হচ্ছে। 2 বছর ছেলেটা যদি সেইভাবে কাজের জায়গাগুলোকে করে তাহলে সেই ছেলেটা ফরেন ট্রিপের জন্য কোয়ালিফাই করছে, এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে সেই ছেলেটা তার পুরো টিমকে নিয়ে দীঘা বেড়াতে যেতে পারছে প্রত্যেক বছর। ইয়ে সব বল, ইয়ে সব যেতে পারবে কি পারবে না? যে বড় লিডার অনেক সময় দীঘাতে বেড়াতে নিয়ে যায় কি যায় না, পুরো টিমকে নিয়ে, কিন্তু তার ওই ফার সাইডটাকে নেই, সে ছোট জিনিসটাকে দেখে রেখে দিয়েছে। ওই জন্য কোম্পানি যখন অফার দেবে, যখন দীঘা ট্রিপ দেবে তখন সে কাজ করবে, সারা বছর আর কাজ করবে। কিন্তু সে যদি সারা বছর কাজ করতো তাহলে কিন্তু সে, ঠিক আছে, যদি সে সারা বছর যদি কাজ করতো তাহলে কিন্তু সে শুধু দীঘা নয়, সে কিন্তু থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং সব কিছু কোয়ালিফাই করতে পারতো, এবং তার টিমকে নিয়ে সে যে কোনো জায়গায় ট্যুর দিতে পারতো, সে তার টিমকে নিয়ে যে কোনো জায়গায় অফার দিতে পারতো। পারতো কি পারতো না? কিন্তু তার তো লিডার হওয়ার ইচ্ছা নেই। তার ইচ্ছা আছে আমি 200 মাইলসে কখন সিনিয়ররা অফার দেবে তখন আমি কাজ করবো, কারণ তার ওই ফার সাইডে প্রবলেম, তার ওই ফার সাইডে প্রবলেম, যেটা আমাদের ভৌমিকটা বারবার করে বলতে ফার সাইড থাকা দরকার রয়েছে, ফার সাইডটাকে থাকতে হবে। আজকে এই ফার সাইড, আমি আজকে কোন পজিশনেতে আছি, আমি কোন জায়গায় যেতে চাইছি, তার জন্য আমার প্ল্যানিং কতটা রয়েছে, হচ্ছে না, ঠিক আছে, আবার নিজেকে প্রসেস চেঞ্জ করবো। হতেই পারে এমন সময় হয়তো, এই তো আমরা খেলার সময় তো দেখলাম কি বল একটা এবারে যখন খেলা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন একটা ফাস্ট বোলারকে আটকে রেখে দিয়ে স্পিন দিয়ে খেলা হলো, খেলা যেখানে ইন্ডিয়াতে 4খানা স্পিন লাগালো, কোনো টিমে এরকম 4খানা স্পিন লাগায় না, ওখানে 3টে স্পিন দিয়ে কাজ চলে যায়, সেখানে 4খানা স্পিন লাগালো, স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। কিন্তু এবারে কি খেলা চেঞ্জ করে দিয়েছে? করেছে, খেলা চেঞ্জ করে দিয়েছে? খেলা চেঞ্জ করেনি, কি করেছে? স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তাহলে আমাকে যদি আমার টার্গেট থাকে যে আমাকে বড় অ্যাচিভার হতে হবে, আমি স্পন্সর থেকে বড় সাকসেস পেতে পারি, তাহলে তুমি প্ল্যানিং করো যে আমাকে তাহলে কতদিনের মধ্যে কোন অ্যাচিভমেন্ট বার করতে হবে, কতদিনের মধ্যে কতগুলো টিম বানাতে হবে, কতদিনের মধ্যে আমাকে আমার টোটাল কাজগুলোকে, 4 বেসিক কাজগুলোকে আমাকে শিখে নিতে হবে। যদি সেই জিনিসগুলোকে আমি শিখে নিতে পারি, যদি সেই টিমগুলোকে আমি বানিয়ে নিতে পারি, এবং সেই টিমগুলোকে কিভাবে এক্সিকিউট করে আমি বড় বিজনেসটাকে করব, যদি আমার কাছে প্রপার প্ল্যানিংটাকে থাকে তাহলে কি হবে? তাহলে আর যাই হোক একবার ফেলিয়ার হবে, তুমি আবার প্ল্যান বি করতে পারবে তো, দুবার ফেল হবে প্ল্যান সি করতে পারবে তো, তোমাকে স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা ভাবতে হবে? ভাবতে হবে না। এই কারণের জন্য এই বেসিকটাকে বুঝতে হবে যে ফার সাইড, দূরদৃষ্টি আমাকে দেখতে হবে। আজকে আমি এতে প্রচুর ছেলেমেয়েরা আছে, যখন 2-4 জন যখন না বলে যায়, পাড়ার লোক যখন বলে যে তোর জন্য, তোমার জন্য একদম আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, তারা ছেড়ে দিয়ে পালিয়ে যায়। বাট তারা এই ফার সাইডটাকে দেখে না যে আজকে আমিও যেরকম ইনভাইট করছি বলে আমাকে না বলছে, আমার যেরকম কষ্টটাকে লাগছে, একটা দিন মিস্টার বিশ্বনাথ ভৌমিক, যিনি ব্যাংকের ব্রাঞ্চ মানে ব্যাংকের ম্যানেজার,
তিনিও যখন ইনভাইট করতে গিয়েছিলেন তার গল্প থেকে আমরা শুনেছি যে একটা ফ্ল্যাটে যখন উনি ইনভাইট করতে গেছেন, সেখানে তার যিনি মানে যে প্রসপেক্ট যে ছিল তার ওয়াইফ মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। চিন্তা করে দেখো, আমাদের সামান্য একটা আতিপাতি ছেলেদেরকে কেউ যদি না আসবো না বলে বা মুখের সামনে দরজা বন্ধ করে দেয়, আমরা নেগেটিভ হয়ে যাই যে আমাদের ইজ্জত চলে গেল। আর সেখানে একটা ব্যাংক ম্যানেজার যার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আজ পর্যন্ত কারা কারা আছে যারা ব্যাংক ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলেছে? একটু হাত তুলতো। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কতজন আছে যারা দেখা করেছিস, কথা বলেছিস? কারা কারা আছে? একটু হাত তোল। গেছিস আর ঢুকিয়ে দিয়েছে, কথা বলতে পেয়ে গেছে, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে কি হয়নি? তাহলে অনেকে আছে যারা যেতেই পারেনি, সাহসই পায়নি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলার। তাহলে সেই রকম লেভেলের একজন গ্রেট পার্সোনালিটি, তিনি ইনভাইট করতে যাচ্ছেন, লোকের বাড়িতে গিয়ে নক করছেন, ফলো আপ করতে গেছেন। সেই সময়তে তার ওয়াইফ দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দেওয়ার পরে বলছি যে এইসব চোর চিটিংবাজির কাজ আপনারা করতে এসেছেন। অলরেডি আশপাশ থেকে লোকজন হাতা দুটাতে রেডি হয়ে বেরিয়ে আসছে। বলুন বৌদি, কি ব্যাপার রয়েছে? কারণ নিজের বউয়ের খেয়াল আমাদের আশেপাশের লোক রাখে না, কিন্তু লোকের বউয়ের জন্য হিরো হতে সবাই চায়। বলুন, শুধু বলতে হাতা ঘুরাতে আসছে। অনেকটা বলছে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, সিচুয়েশন অন্যরকম। 4-5 লোক হাতা ঘুরাতে আসছে। আমি আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। চলে আসার পরে একটা চা খেলাম, চা খাওয়ার পরে আবার একটা ইনভাইট করতে গেলাম। একটা বাড়ি